নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে আমরা নিত্য নতুন নেতাজিকে নিয়ে আমরা অনুষ্ঠান করি এবং পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে যে নেতাজি অন্তর্ধান রহস্যের নানা দিক আপনাদের দিকে তুলে দিই এবং তার বিচারের দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। আজ এমনই একটা বিরল তথ্য, যে তথ্যটি আমার জানা নেই যে ইউটিউবে প্রচার হয়েছে নাকি, জানলে আপনারা আমাকে জানাবেন। সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল 1951 সালের 2রা ডিসেম্বর। শীতের কুয়াশার চাদর সরাতেই আরেকটি কুয়াশার চাদর এসে পড়ছে। গঙ্গা ও গোমতী নদীর কাছে এক সাধকের সঙ্গে দেখা হয় পিডব্লিউডি কর্মী কৃষ্ণকান্তের, এবং ঘটনাটা হচ্ছে বারাণসীর ঘটনা, বেনারস। সাধক গাজীপুরের দিকে পাউহারি বাবার আশ্রমের দিকে যাচ্ছিলেন। সাধকের নাম হচ্ছে শারদানন্দ। কি বন্ধুরা, শারদানন্দ নামটা একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। শৌলমারী আশ্রমে এই শারদানন্দই ছিলেন হচ্ছে সেই শৌলমারীর সাধু। এখন জানা নেই যে সেই শৌলমারী সাধুর সঙ্গে এই শারদানন্দ বা ওই ফালাকাটার শারদানন্দের কোনো যোগসূত্র আছে কিনা। তো তিনি যাচ্ছেন ওইখানটা। পিডব্লিউডি কর্মী কৃষ্ণকান্ত ওই সাধকের দিকে বারবার তাকিয়ে দেখেন অবিকল তার মুখের মিল। সাধকের গায়ে শাল জড়ানো ছিল। শারদানন্দের যে হিন্দি উচ্চারণ, তার মধ্যে বাংলার টান লক্ষ্য করি। তার হাঁটা চলা, চলন বলন একদম নেতাজি সুভাষচন্দ্রের মতো। শারদানন্দ তখন কৃষ্ণকান্তের কাছে বলেন যে আমাকে বাবা তুমি একটা থাকার জায়গা করে দাও, এমন একটা থাকার জায়গা যেখানে নাকি কোনো রকম জনবসতি নেই, অর্থাৎ একটা নিরালা নীরব জায়গায় আমি থাকতে পারি, যদি তুমি ব্যবস্থা করে দাও। এই ঘটনা হচ্ছে 1951 সালে। টুনটুন সেতু থেকে 5 কিলোমিটার দূরে শারদানন্দর থাকার ব্যবস্থা করে দেন কৃষ্ণকান্ত। 1952 সালের 14ই জানুয়ারি থেকে বসবাস শুরু করেন শারদানন্দ ওইখানে, এবং কৃষ্ণকান্ত করেন কি, তার জন্য কাঠের বাঁশ দিয়ে ওই গুহাটাকে ঘিরে দেন। বেশ কিছুদিন ওই গুহায় থাকতেন এই সাধক। নিয়মিত পড়তেন অমৃতবাজার পত্রিকা। কি বন্ধুরা, একটা যোগসূত্র পাচ্ছেন না ভগবানজি বা গুমনামী বাবার সঙ্গে? কিন্তু কিছুদিনের মধ্যে যখনই সাধারণ মানুষের কাছে এই বিষয়টা প্রচারিত হয়ে যায়, তখনই শারদানন্দ লোকচক্ষুর অন্তরালে ওই স্থান থেকে অন্য স্থানে চলে যান। এখন একটা জিনিস খুব লক্ষণীয়, যে ঘটনাটা এক্সক্লুসিভলি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে 70-এর দশকের একদম শেষের দিকে বা 80-র দশকের শুরুতে ভগবানজি চেয়েছিলেন যে ভগবানজির যে শিষ্যরা যারা যেতেন কলকাতা থেকে, মার্জনা করবেন আমি তাদের নাম বলতে পারবো না, তো তাদের মধ্যে একটি দল ঠিক করেছিলেন যে বেনারসে ভগবানজির জন্য একটা বাড়ি তৈরি করবেন এবং ভগবানজি সেখানে থাকবেন। বাড়ির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ ভগবানজি তার মত পরিবর্তন করেন। এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই দুটো ক্ষেত্রেই কিন্তু কমন ফ্যাক্টর বা কমন প্লেস হচ্ছে বারাণসী, এবং এই বারাণসীতেই শারদানন্দজি একদিকে ভগবানজির থাকার কথা হয়েছিল, কিন্তু ভগবানজি সেখানে থাকেননি। এখন প্রশ্ন হলো, শারদানন্দজি কি তাহলে 1951 সাল থেকে 52 সাল পর্যন্ত ওই বারাণসীর কাথি গুহাতে অবস্থান করেছিলেন? খুব জটিল প্রশ্ন, কিন্তু এটা নিয়ে আমাদের গবেষণা চলছে। এটা একটা গুমনামী বাবা বা ভগবানজির যে বৃত্ত, সেই বৃত্তর মধ্যে থেকে একটা অংশ এক্সক্লুসিভলি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এখন এই সূত্রটা আমি কোথা থেকে পেয়েছি তাও আপনাদের বলে দিই। একটা প্রথম সারির হিন্দি সংবাদপত্রে এই খবরটা প্রথম প্রকাশিত হয়েছিল সে যুগে। তারপরে বর্তমান সময় এই খবরটি প্রচারিত হয় আরেকটি বিখ্যাত
নিউজ পোর্টালে, বিখ্যাত ন্যাশনাল নিউজ পোর্টালে। এর বেশি আমি আর কিছু এখন বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমাদের খোঁজ চলছে। এই প্রথম এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিষয়টা নিয়ে ভাববেন, মানে আমার কথাটাই যে ধ্রুব সত্য এটা মেনে নেবেন না, বিষয়টা নিয়ে আপনারা ভাববেন। এবং এই যে রাশিয়া থেকে ভগবানজির চলে আসা, তার মধ্যে কি বারাণসী একটা মিসিং লিঙ্ক হতে পারে? ভাবনাটা আপনাদের। আরও একটা তথ্য দিয়ে রাখি আমরা, যে কৃষ্ণকান্তের যে পুত্র, প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার একজন, তিনি এই তথ্যগুলো কিন্তু সরকারের দৃষ্টিগোচরে এনেছেন। এত অবধি আমরা বললাম। আশা করি সকলের স্বার্থে এই নিউজটা বা এই যে তথ্যগুলো আমি দিলাম আজকে, প্রথম এই তথ্যটা কোনো ইউটিউব চ্যানেলে, হয়তো আমি বলছি হয়তো, কারণ সব ইউটিউব চ্যানেল তো আমার দেখা হয়ে ওঠে না, হয়তো প্রথম আমি এই তথ্যটা আপনাদের দিলাম। আপনারা যদি মনে হয় এই তথ্যটার মধ্যে কোনো সারবত্তা আছে বা এর মধ্যে কোনো যোগসূত্র আছে এই নেতাজি অন্তর্ধানের বিষয়টি, তাহলে আপনারা দয়া করে এইটাকে বহু মানুষের কাছে এই বিষয়টাকে আপনারা ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।